আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। রোববার সকালে এভার কেয়ারে হাসপাতালের ডাক্তার জুবাইদা রহমান। ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করছে একটি মহল, মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নির্ধারণে ইসির সভা। নীরবে জামিনে মুক্ত স্বাস্থ্যের মাফিয়া মিঠু। গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে ৩ সেনা কর্মকর্তা। কওমের সনদধারীরা এখন থেকে কাজী হতে পারবেন আইন উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে গীতা পাঠ। অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে 7 কলেজ শিক্ষার্থীরা। রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা, স্থানীয়দের ক্ষোভ। বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন। গোপালগঞ্জের সংবাদ সম্মেলনে জামায়াতের হিন্দু শাখার নেতাকর্মীদের পদত্যাগ। পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির জনজীবন। ভারতে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত 25। গ্রিসের উপকূলে ভাসমান নৌকা থেকে 17 অভিবাসীর মরদেহ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধানমন্ডির পারিবারিক বাড়িতে রাত কাটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে রোববার সকালে এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান। সকাল 11:30টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান বলে বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন সাংবাদিকদের নিশ্চিত করেছেন। রুমন জানান, ডাক্তার জুবাইদা রহমান গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি শাশুড়িকে দেখতে হাসপাতালে যান। এরপর থেকে তিনি বাবার বাড়ি ও হাসপাতালে যাওয়া আসার মধ্যে রয়েছেন। রাতে তিনি পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও সিসিইউ চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে রয়েছেন। একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না। রোববার কৃষি ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 15 বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই পথেও অনেক বাধা আসছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। সাইবার ওয়ারে সজাগ থাকতে হবে। একমাত্র বিএনপি দেশকে সামনের দিকে নিয়ে যাবে। এ সময় আওয়ামী লীগের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে রোববার সকাল 11:15টায় নির্বাচন কমিশনের সভা শুরু হয়েছে। সিএসি এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে নির্বাচনের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা ও আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে ইসি। প্রচলিত রীতি অনুযায়ী আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতির বিবরণ উপস্থাপন করবে কমিশন। এরপরই তফসিল ঘোষণা করবে সিএসি। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের মূল হোতা আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এই জামিন বহাল থাকার পর তিনি কারাগার থেকে বেরিয়েও গেছেন। এই ঘটনাটি গণমাধ্যমের কাছে আড়াল ছিল। তবে শনিবার এ বিষয়ে তথ্য পেয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অনুসন্ধান করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে। পরে জানতে চাওয়া হলে দুর্নীতি দমন কমিশন ও মিঠুর আইনজীবীও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত 27 নভেম্বর বিচারপতি KM রাশিদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিঠুকে জামিন দেন। জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট এ রায় দেন। এরপর এই জামিন স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করে। এই আবেদনের শুনানি নিয়ে 1 ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক নির্দেশনা সহ নো অর্ডার দেন। এরপর 2 ডিসেম্বর হাইকোর্টের জামিনের আদেশ নিশ্চিতকরণ ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জেএসি সেল বা আয়না ঘরে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 3 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার সকাল 10:15টার দিকে ঢাকায় সেনানিবাসের বিশেষ
কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তবে সেনা কর্মকর্তাদের বহনকারী বাংলাদেশ জেল প্রিজন ভ্যান লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িটির ছাদটি ভাঙা দেখা যায়। ট্রাইব্যুনালে আসার পথে ফ্লাইওভারে ওঠার সময় ছাদে থাকা এসি ভেঙে যায় বলে জানা গেছে। 3 কর্মকর্তা হলেন ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃতি ডিগ্রিধারীরা নিকার রেজিস্ট্রার হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার 7 ডিসেম্বর বেলা 11:30টায় তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই সুখবর দেন। আসিফ নজরুল লিখেছেন, এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃতি ডিগ্রিধারীরা নিকার রেজিস্ট্রার হতে পারবেন। আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে। নেত্রকোনার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার 6 ডিসেম্বর বিকেলে উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ মন্দিরে গীতা পাঠ শেষে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা সারিবদ্ধভাবে বসে শ্রী মদগা বদগীতা পাঠ করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সম্মিলিতভাবে বিশেষ প্রার্থনা করেন। অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের দিকে পদযাত্রা করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে তারা এই পদযাত্রা বের করে। এর আগে শনিবার এক বিজ্ঞপ্তিতে এই পদযাত্রা ও অবস্থান কর্মসূচির কথা জানানো হয়। 7 কলেজে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানায়, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতেই তারা এই কর্মসূচি পালন করছে। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের প্রবীণ মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে নিজেদের বসত বাড়িতে ঘাতকের আঘাতে প্রাণ হারান তারা। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। প্রতিবেশী ও তাদের দীর্ঘদিনের পরিচর্যাকারী দীপক চন্দ্র রায় জানান, সকাল 7টা পর্যন্ত দাদু দিদা কেউ ঘর থেকে বের হচ্ছিলেন না। ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে আশেপাশের লোকজন ডাকি। পরে মই বেয়ে বাড়ির ভিতরে ঢুকে দেখেন ঘর অস্বাভাবিক নীরব ও ফাঁকা। প্রধান দরজার চাবি খুঁজে পেয়ে ঘরে প্রবেশ করে তিনি প্রথমে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের রক্তাক্ত লাশ ও রান্নাঘরে সুবর্ণা রায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয় ঘেরাও করে আন্দোলন করেছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার বেলা 11:30টার দিকে এই অবরোধ করেন আন্দোলনকারীরা। ব্যবসায়ীরা বলেন, সরকার অবৈধ মোবাইল ফোন বন্ধ করার নামে একটি নির্দিষ্ট প্রভাবশালী গোষ্ঠীকে সরকার যে সুবিধা দিতে চাচ্ছে বিটিআরসি। আমরা এর আগে কয়েকবার আন্দোলন করেছি, সরকারকে বলেছি, কিন্তু কর্ণপাত করেনি। আমাদের এই খাতের সঙ্গে কয়েক লাখ মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামাত ইসলামের একটি হিন্দু শাখার 9 নেতাকর্মী পদত্যাগ করেছেন। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার পিরারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন। তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ড জামাত ইসলামের হিন্দু শাখার সভাপতি মনোজ মল্লিক ওরফে ঝন্টু। শীতের দাপটে কাবু দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, ফলে স্থবির হয়ে পড়েছে এই জেলার জনজীবন। হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজনকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে পঞ্চগড়ে। সকাল 9টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 100%। ভারতের উত্তর গোয়ার আরপুরা এলাকায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 50 জন আহত হয়ে গোয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। রোববার ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। গোয়া পুলিশে জানিয়েছে, বেশিরভাগেরই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 4 জন পর্যটক ও 14 জন কর্মচারী আছেন। বাকি 7 জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এতে 50 জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতের শেষ প্রহরে ক্লাবটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের পাশাপাশি কয়েকজন পর্যটকও প্রাণ হারান।
গ্রিসের ক্রিয়েটি দ্বীপের কাছে একটি আধা ভাষার নৌকা থেকে কমপক্ষে 17 জন অভিবাসী ও আশ্রয় প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। শনিবার ক্রিটের দক্ষিণ পশ্চিমে প্রায় 26 নটিক্যাল মাইল দূরে নৌকাটি শনাক্ত হওয়ার পর এ উদ্ধার অভিযান চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, কঠিন আবহাওয়া, পানি শূন্যতা ও অমানবিক যাত্রার মধ্য দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় ছিলেন এসব হতভাগ্য মানুষ। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।